गुड मॉर्निंग फ्रॉम गोवा कालांगुट बीच। आज के হচ্ছে 18ই আগস্ট 2024। তার আগে বলে দিই, আগের পর্বে আপনারা দেখেছিলেন আমি কিভাবে সাবরমতী এক্সপ্রেসে আমি আমার স্টুডেন্ট রনিকে নিয়ে আমরা পৌঁছাই মাডগাঁও স্টেশনে। সেখানেই আমরা ভিডিওটা শেষ করে দিয়েছিলাম। আশা করছি সেই পর্বটা আপনাদের ভালো লেগেছেন। আর প্লিজ প্রথম পর্বটাকেও যতটা ভালোবেসেছেন এই গোয়া সিরিজের বাকি পর্বগুলোকেও কিন্তু ভালোবাসতে হবে। আপনাদের কাছে এই আমার চাহিদা রইল। তার আগে একটু বলি, আগের এপিসোডটা শুরু করেছিলাম মাডগাঁও স্টেশনে, তারপর সেখান থেকে বেরিয়ে এসে কীভাবে আমরা স্কুটি রেন্ট নিই এবং সেই স্কুটিটা রেন্ট নিই যার থেকে তার সঙ্গে দুটো একটা কথা বলেছিলাম এবং এই স্কুটি রেন্টের কী কী জিনিস লাগে সেইগুলো একটু জাস্ট আপনারা দেখে নিন। আমি এখন মাডগাঁও স্টেশনে বাইরে আছি আর আমার সঙ্গে একজন দাদা আছেন যার থেকে আমি স্কুটি রেন্ট নিয়েছি। আপনার नाम बोलिए। राजेश बांदोड़कर टूर्स एंड ट्रैवल। बांदोड़कर टूर एंड ट्रैवल्स। आपका फ़ोन नंबर बोल दीजिए। 8668427760। अच्छा, যারা এখানে আসবেন ওনাকে ফোন করতে পারেন স্কুটি রেন্ট। और स्कूटी के अलावा कौन सा मिलता है? और एक नंबर 9284845240। स्कूटी के अलावा और क्या क्या मिलता है? स्कूटी के अलावा और 4 व्हीलर रेंट पे बलेनो, इग्निस, स्विफ्ट, थार मिलेगा। थार मिलता है, बाद में क्रिस्टा मिलता है। अच्छा, नॉर्मली क्या प्राइस से शुरू होता है? नॉर्मल प्राइस बलेनो को स्विफ्ट का 1200, बाद में इसका क्रिस्टा का 3500। अच्छा, बाद में थार का 3500। अच्छा, बाद में टेम्पो ट्रेवलर मिलता है, विंगर मिलता है 13 सीटर, 17 सीटर, 20 सीटर। দেখুন আমরা মাডগাঁও রেলওয়ে স্টেশনের বাইরে, ওই যে মাডগাঁও রেলওয়ে স্টেশন তার বাইরে যেহেতু সন্ধ্যেবেলা আছে আলোর মধ্যে এটাকে আমরা ভিডিও করছি, রনি দেখছে একটুখানি। আর আমাদের ডকুমেন্ট দিতে হচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি আর আধার কার্ড অরিজিনাল ওনাদের কাছে ডিপোজিট রাখতে হবে। আর কৌশন ফি লিখছে 1000 রুপিস। আর যখন আমরা গাড়িটা রিটার্ন করবো তো আধার কার্ডটাও আমাকে বাপাস করে দেবে আর 1000 রুপিস ও ভি আপনি রিটার্ন করেंगे। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, স্কুটি রেন্টে তো মোটামুটি বলে দিলাম, কিন্তু কী কী প্রিকশন নেবে সেটা একটু বলে দিই। সেক্ষেত্রে হচ্ছে পুরো স্কুটিটার ভালো করে ভিডিও করবেন। যদি অন্ধকারের মধ্যে আসে সেই স্কুটিটাকে আলোর মধ্যে নিয়ে যাবেন, সেটা ভালো করে ভিডিও করবেন। কোথাও স্ক্র্যাচ ট্যাচ থাকলে সেগুলো ভালো করে তুলবেন। হেলমেট যেটা নেবেন সেটারও ভিডিও করবেন। আর আপনার ড্রাইভিং লাইসেন্সের ওদের ফটোকপি দেবেন। আর আধার কার্ড বা ভোটার কার্ড থাকলে ওটা কিন্তু একদম হার্ড কপি ওদের কাছে জমা রাখতে হবে। যখন আপনি বাইকটা বা স্কুটিটা জমা দেবেন তখন সেটা পাবেন। আচ্ছা, যদি কিছু ইনফরমেশান আমি এই ভিডিওতে দিতে ব্যর্থ হই অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে আপনি কমেন্ট করতে পারেন। এবার আমি আর রনি চলে আসি কালাঙ্গুটে, ওখান থেকে নর্থ গোয়া প্রায় 39 কিলোমিটার দূর রাস্তা, দুর্দান্ত ফ্যান্টাস্টিক। তারপর আমরা সেজাল গেস্ট হাউস বলে একটা গেস্ট হাউস আমরা নিই, আমাদের বুক করা ছিল না, ওই স্কুটি করে ঘুরতে আমরা খুঁজে নিই। সেটা 1000 টাকা পার ডে নিয়েছিল, ওয়াইফাই আছে, খুব ভালো। সেই রুমটাও একবার জাস্ট দেখে নিন। নর্থ গোয়াতে এসে আমরা যে রুম বুক করেছি এই রুমটা অনেকটা এরকম এসি রুম আর বেশ বড়, রুমটা বেশ বড়। আর এটার বেড আমার রনির জন্য এনাফ, টাওয়েল দিয়েছে, দুর্দান্ত। চার্জিং পোর্ট এখানে আছে, ওই ধারে চার্জিং পোর্ট আছে, ইন্টারকম আছে। আর রুমটা দেখুন বিশাল বড়। ওখানে টিভি আছে, এখানে একটা মিরর আছে, আর এখানে আপনার সোফা মতন দেখে টেবিল আছে। এই আবার ফ্রিজ আছে, ওয়ার্ড্রব আছে। আর এধারে দুটো ব্যালকনি আছে। যেহেতু আমরা সন্ধ্যেবেলা এসেছি, সন্ধ্যেবেলা রাত্রির হয়ে গেছে, এই হচ্ছে ব্যালকনি। দেখুন ওখানে মেন রোড দেখা যাচ্ছে, সামনে পার্কিংয়ের জায়গা আছে। আর এইখানে একটা ব্যালকনি আছে, এই দেখুন দুটো ব্যালকনি। ঘরটা এলোমেলো হওয়ার আগে দেখিয়ে দিই। আর এইটা হচ্ছে ওয়াশরুম, এই হচ্ছে ওয়াশরুম। দেখুন সব কিছু আছে, দেখুন সব কিছু কোমর, এই দেখুন দারুণ, খুব ভালো। আর ভাড়া পড়েছে 1000 টাকা প্রতিদিন, মাত্র 1000 টাকা প্রতিদিন। আর এই হোটেলের ফোন নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো আমরা এখন যাবো এখান থেকে কোয়ারিম বিচ বেরিয়ে যাব। আর এখান থেকে কোয়ারিম বিচের দূরত্ব হচ্ছে প্রায় 32 কিলোমিটার। জাস্ট ওটা আপনার মহারাষ্ট্র আর গোয়া বর্ডারে। এই রনি বসে রয়েছে, হ্যাঁ। আর যেতে যেতে আপনাদের সঙ্গে ইনফরমেশান শেয়ার করব। এখন 8:42 বাজে, আমরা কোয়ারিম বিচের দিকেও রওনা হলাম। দেখি কতক্ষণ লাগে। আর আপনারাও জানেন, যারা গোয়া ঘুরতে এসেছেন সবাই জানেন যে স্কুটি করে ঘোরাটা এখানকার সবচেয়ে ইকোনমিক্যাল ট্রাভেলের মধ্যে পড়ে। ওহ দারুণ! দেখুন আমরা কোয়ারিম বিচের দিকে রওনা হচ্ছি, তারপরে এই দৃশ্যপট। গোয়ার ওয়েদার কিন্তু খুব মনোরম, 27 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু ফিল লাইক 22 ডিগ্রি 23 ডিগ্রি সেন্টিগ্রেড। এইদিকে ঢুকেছে বাঘা, এই যে বাঘা বিচ এইদিকে ঢুকে যাচ্ছে। আমরা যাবো না, আমরা এখন সোজা চলে যাবো কোয়ারিম বিচের দিকে। সোজা কোয়ারিম বিচ যাওয়ার পথে আমরা একটা মার্কেটের মধ্যে দিয়ে যাচ্ছি। আর এই মার্কেটটার নাম আমি তো বলতে পারছি না, কিন্তু এখানে একটা চার্চ আছে, প্রচুর খাওয়া দাওয়ার দোকান আছে দু সাইডে। রনিকে দেখাতে বলবো।
কোনো অসুবিধা নেই। দোকান আজকে সানডে, চার্চে যে প্রার্থনা সভা থাকে সেটা যা শেষ হয়েছে। প্রচুর এদিকে খাওয়া দাওয়ার দোকান, এদিকে কুকিজ ইত্যাদি দোকান আছে। চলো আমরা সোজা বেরিয়ে যাই। আমরা এখন ছাপড়া রিভারের ওপর দিয়ে ক্রস করছি। দুর্দান্ত দৃশ্যপট, শুধু দূরে দেখুন পাহাড়, নদী, আর কি বলবো জঙ্গল। আর আমরা কোথায়? আমরা এই যে আমরা দারুণ। চলুন। আর এই সাইডটা দেখা রনি, ধর এই সাইডটা ভালো করে দেখা। ও কি দৃশ্যপট! কোয়ারিম বিচ যাওয়ার পথে কি বলবো, চলে আসুন গোয়ায়। 1000 টাকায় রুম, দীঘাতেও পাবেন অত ভালো রুম। সত্যি কথা বলছি। লোকে বলে দীঘা হলো গরিবের গোয়া, আমি তো বলবো গোয়া হলো গরিবের দীঘা। সত্যি কথা বলছি। শুধু যাতায়াত খরচাটা একটু ম্যানেজ করুন, আর দুজন মিলে স্কুটি নিয়ে চলে আসুন, দেখবেন খাওয়া দাওয়া অতিরিক্ত খরচা করবেন না একদম। 3-4 দিন থাকুন, পয়সা হসুল। দেখুন আমরা নদীর ওপর থেকে যখন ভিউটা দেখাচ্ছিলাম, যে পাহাড়টা দেখাচ্ছিলাম, সে পাহাড়ে এখন আমরা উঠছি। রাস্তাটা দেখুন শুধু দারুণ। পাহাড় বলতে সেই দার্জিলিংয়ের মতন পাহাড় না, কিন্তু পাহাড় অনেকটা পুরুলিয়া টাইপের। দুর্দান্ত দুর্দান্ত। দেখুন যাওয়ার পথে এরকম পেট্রোল পাম্পও পেয়ে যাবেন, ফলে তেল ভরার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। আগেও 2-1টা পেয়েছিলাম পথে, সেটা ভিডিও করা হয়নি। তো পেট্রোল পাম্প আপনি পাবেন রাস্তায়, কোনো অসুবিধা নেই। তবে আমি বলবো যেখান থেকে বাইক নিচ্ছেন এত পেট্রোল ফুল করে নিয়ে বেরোন, কারণ আগামী 2-4 দিন তো আপনাদের ঘুরতে হবে না, ফুল করে নিন। আর স্কুটিতে মোটামুটি ওই 300-400-500 টাকার তেল ভরলেই পুরো ফুল হয়ে যায়। কোয়ারিম বিচ এখনও প্রায় 10 কিলোমিটার এখান থেকে। আর আমাদের ব্রেকফাস্টে কোথাও চলে এসেছি। এরকম একটা দোকান ছিল, জাস্ট এরকম দোকান। আর এই দোকানে এরকম টাইপের একটা কচুরি, এই একবার খেয়ে দেখি, খুব কড়মড়ে। এবার চাটনি দিয়েছে, ব্যাস ভালো লাগবে। মাত্র 20 টাকা দাম। কেমন আনি? সবজি আছে, আর একটু মিষ্টি মিষ্টি পাচ্ছি ওর চাটনি, তাই তো? চাটনি, এই চাটনিটা বেরিয়ে গেছে। কিন্তু যেটাই দিয়েছে কিনা দারুণ, বেশি ব্যাখ্যা করতে যাবো না। মাত্র 20 টাকা। আমি তো আরেকটা খাবো। খাওয়াটা যেটা খেলাম বেশ ভালো। প্রথমে ভেবেছিলাম মধ্যে আরেকটা খাওয়ার পর আরেকটা খেতে পারবো, খেতে পারলাম না, পেট ভরে গেছে। 20 টাকা করে দিল, দুজনে 40 টাকা। বেশ ভালো, সস্তায় ভালো খাবার। আপনারা আবার উল্টোপাল্টা কমেন্ট করবেন যে গোয়ায় এসে পয়সা পাচ্ছে, ওরকম না। সত্যি খাবারটা ভালো ছিল, কোনো তেল ছিটে গন্ধ না, বাজে তেলের কোনো গন্ধ না। চলুন যাওয়া যাক কোয়ারিম বিচ। ও শুধু দৃশ্যপট দেখুন। কোয়ারিম বিচ এখনো পৌঁছায়নি, পৌঁছবো আর বাকি মাত্র 4.5 কিলোমিটার। আমাদের সঙ্গে চলেছে যে ডান দিকে তেরাখোল রিভার। তেরাখোল রিভারের পাশেই চলে এসেছি দেখুন। আর এই ডান দিকে রিভারকে রেখে আমরা যাচ্ছি কোয়ারিম বিচের দিকে। জাস্ট এনজয় দ্য সিন। আর রনি বাইক চালাচ্ছে আর আমি ভিডিওগ্রাফি করছি। কোয়ারিম বিচে যাওয়ার শেষ 400 মিটার রাস্তা আমরা স্কুটি নিয়ে যাচ্ছি, কিন্তু রাস্তাটা কিন্তু এরকম কাঁচা। এ দেখুন চারদিকে ঝাউবন, পুরো যেন দৃশ্যপট নিমেষের মধ্যে চেঞ্জ হয়ে গেল। রনিকে বলবো একদম ঠিকঠাক রাস্তা দিয়ে নিয়ে যেতে, যাতে বেশি বাম্পি রাস্তা দিয়ে যেন আমাদের যেতে না হয়। আর এই ধারে চলে এসেছি আমরা, এখানটা বাইকটা রাখ। দেখুন চারদিকে ঝাউবন। ও সমুদ্রের গর্জনটা শুনতে পাচ্ছেন? শুনতে পারছেন? আরব সাগর একদম। আমি ছোটবেলা ভূগোল বইতে পড়ছিলাম আরব সাগরের রানী বলা হয় কোচিকে। আমি তো বলবো গোয়াকেও বলা উচিত। কি সুন্দর জায়গা। প্রথম দিন কিছুক্ষণ কাটিয়ে আমি উপলব্ধি করতে পেরেছি, যদি আমি কোনোদিন কোচি যাইনি। দুর্দান্ত, এক প্রাণবন্ত জিনিস, প্রাণবন্ত উচ্ছ্বাস, এর বিকল্প কিচ্ছু হবে না।
আজ সানডে বিভিন্ন এখানকার মধ্যে স্থানীয় বা কিছু টুরিস্ট হতে পারে যারা মাছ ধরছে। দেখুন শুধু, এটা হচ্ছে কোয়ারিম বিচ। আমি এখন প্রায় মোহনায় পৌঁছে গেছি। এটা হচ্ছে গোয়া মহারাষ্ট্র বর্ডার। এইটা গোয়া, ওই পর দিকে মহারাষ্ট্র শুরু হয়ে যাচ্ছে। আর আমার এ বাঁদিকে হচ্ছে আরব সাগর, আর এই দিকে হচ্ছে নদীটা হচ্ছে তেরেখোল। আর এই নদীটা এইখানে এসে সাগরের সঙ্গে মিলিত হয়েছে, অর্থাৎ মোহনা। কিছুদিন আগে দীঘা মোহনায় ঘুরে এসেছিলাম। ও ও ও সুপার সুপার, একদম টপ ক্লাস। কথা বলতে বলতে আসছিলাম, হট করে চলে এলো। কেমন লাগছে বল? ওরম করে কি হয়, মুখে বল। মুখ থেকে শব্দ বেরাচ্ছে না, মানে শব্দহীন হয়ে গেছে, বোবা হয়ে গেছে। আর এই দৃশ্যপট সত্যি, অবশ্যই আসবেন কোয়ারিম বিচ। আর আপনারা যদি শীতের দিকে আসেন, গ্যারান্টি দিয়ে বলছি জলের কালার অন্য পাবেন। চলুন আমরা বেরিয়ে যাই পরবর্তী গন্তব্যের জন্য। আজকে অনেকগুলো বিচ কভার করতে হবে। বেসিক্যালি আজকে বিচেই ঘুরবো। আমরা একদম শেষে চলে এসেছিলাম কালাঙ্গুটের দিক থেকে এখানে। এবার আমরা কালাঙ্গুটের দিকে যাব, বিচগুলো দেখতে দেখতে যাব। আর এই বিচের ক্ষেত্রে যেটা বলতে হয়, এটা হচ্ছে মোহনা। আর এই ঝাউ গাছের সমাহার, উত্তাল আরব সাগর, আর কি। আর ও আমাদের সঙ্গে আছে, ও আমাদের সঙ্গে এসছে। সে ওখানে যেখানে স্কুটি পার্কিং করেছিলাম ওখান থেকে এসেছে। আমরা ফটো তুলছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের সঙ্গে দাঁড়িয়ে আছে। আচ্ছা, ওই দিকটাও যাওয়ার জায়গা আছে কোয়ারিম বিচ। আমরা ওই দিকটা যাবো কি না দেখবো, যদি সময় পাই যাবো। দারুণ দারুণ সব ছবি তুললাম, ট্রিমেন্ডাস ছবি। আর এই ছবিগুলো যদি দেখতে হয়, trendy_traveler 123 ইনস্টাগ্রাম পেজটা কিন্তু ফলো করতেই হবে। এছাড়া আমি যেসব জায়গায় ঘুরতে গেছি, যেমন গোয়া, অরুণাচল প্রদেশ ইত্যাদি জায়গা, কোনো যদি আমার পরামর্শ দরকার হয় বা আপনাদের যদি আমার ট্যুর সম্বন্ধে কিছু বলার থাকে, অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারে, আমি রিপ্লাই দেবোই। ইনফরমেশন দিচ্ছি। আর ওই দিকে হচ্ছে তেরাখোল ফোর্ট আছে, সেখানে যেতে হলে আপনাকে ওখানে ফেরি আছে, ফেরি দিয়ে আপনাকে পার হতে হবে নদীটা। আর তারপর ওখান থেকে রাস্তা দিয়ে আপনাকে যেতে হবে তেরাখোল ফোর্টে। আপনারা তো যাবো না, সময় কম, তো আপনারা যেতে পারেন। ওখান থেকে ভিউ কিন্তু ট্রিমেন্ডাস লাগবে। সত্যি কথা বলছি, এই সমুদ্র দেখে বা এই ভিউ দেখে আমার একটা জিনিস খুব মনে হচ্ছে, যদি থাকতো একটা ড্রোন। সত্যি কথা বলছি, সেটার অভাব খুব অনুভব করছি এখানে এসে। একটা ড্রোন যদি থাকতো না, সত্যি। আমরা এখনও কোয়ারিম বিচে আছি। আর যে মোহনাটা তো দেখালাম, সেখান থেকে একটা রাস্তা ছিল বাঁ দিকে, ওই দিকে হচ্ছে মোহনাটা। ওইখান থেকে আরও এই 600-700 মিটার আমরা স্কুটি করে চলে এসেছি। আর এখানে একটা মন্দির আছে, এই দেখুন। আর এই হচ্ছে বিচটা, দারুণ, খুব সুন্দর দেখুন। আর আমাদের যে এখানে লাইফ গার্ড যারা আছেন, এখানে আছেন যারা ভলেন্টিয়ার, তারা বললো যে এই ফ্ল্যাগটা না টপকাতে, এর মধ্যেই থাকতে। ফ্যান্টাস্টিক। জুতোটা খুলে যাই, এই দেখো। উফ, ঠান্ডা, ফ্যান্টাস্টিক। ও রানি, ওই দেখুন, ওই দেখুন ওর কীর্তি দেখুন, ওই দেখুন কোথাও কোথাও দেখুন ও কিরকম খেলছে, জল থেকে দৌড়াবে। কোয়ারিম বিচ থেকে আমরা সোজা চলে যাচ্ছি আরাম্বল বিচ, যেটা এখান থেকে দেখাচ্ছে প্রায় 8.9 কিলোমিটার। স্কুটিতে সময় লাগবে 20 মিনিট মতন। রাস্তা দেখতে পাচ্ছেন, দারুণ। গোয়াতে আছি আমরা, স্টেট চলে গেলে গোয়া, আর বাঁদিকে বেঁকে যাচ্ছে মহারাষ্ট্র। চলুন মহারাষ্ট্রে ঘুরে আসি, কেমন লাগবে। চলুন, গোয়া থেকে মহারাষ্ট্র, তেরেখেল নদীর ওপরে ব্রিজটা আছে, এই ব্রিজটা আমরা পার করছি। এই ব্রিজটা রনিকে দেখাতে বলবো, ব্রিজের তলা থেকে নদীটার দেখা। একটু আগে আমরা এখান থেকে ঘুরে এলাম, যেখানে মোহনায় গিয়ে মিশছে, সুন্দর একদম দেখা এই দিকটা। আর এই দিকটা তো আরও টপ ক্লাস, একদম টপ ক্লাস। ও সুপার, এক ঘর দৃশ্য। এই দেখুন, গোয়া থেকে এবার চলে এলাম মহারাষ্ট্র। এই যে মহারাষ্ট্র চেকপোস্ট, মহারাষ্ট্র পুলিশ আদরা, এই দেখুন
এই যে মহারাষ্ট্রতে আছি আমরা এখন, তার মানে শিরোদ্দা বিচ, এই দেখুন এখানে পরপর বিচ, মহারাষ্ট্রের বিচ এগুলো সব। এই যে মহারাষ্ট্র ট্যুরিজম, এখানে মহারাষ্ট্রের বিভিন্ন বিচ, এখানে আমরা যাব না, ঠিক আছে? জাস্ট আমরা দেখিলাম যে এখানে মহারাষ্ট্র আসা যায় আমরা কোয়ারিম বিচ থেকে। আমরা এখন গাড়িটা ঘুরিয়ে নিই সরাসরি আমাদের ডেস্টিনেশনে। চল, আবার গোয়ার দিকে যাচ্ছি, জাস্ট আপনাদের দেখালাম। আমরা আরাম্বল বিচের কাছে চলে এসেছি। দেখুন এখানে পার্কিংয়ের জন্য 30 টাকা নিল, কিন্তু এই যে স্কুটি রাখার জায়গা, একটু রেখে দিই এখানে স্কুটিটা রেখে। এর প্রচুর দোকানপাট আছে এখানে, প্রচুর বিচ হাট, রেস্টুরেন্ট, প্রচুর খাওয়া দাওয়ার জায়গা। আর এই রাস্তা দিয়ে হাঁটছি, এখন বাজে 11:44। আজ সানডে, আর এই হচ্ছে আরাম্বল বিচের সিন। ফ্যান্টাস্টিক, টপ ক্লাস। এখানটা একটু ভিড়ভাড়টা আলগা, আমার কিন্তু কোয়ারিং বিচ বেশি ভালো লেগেছিল, তাই এটা খারাপ না। রনি, আরাম্বল বিচে এসে কি ডিফার করছিস? কোয়ারিং বিচের থেকে কি ডিফারেন্স লাগছে বল? লোকজন বেশি আছে। লোকজন বেশি আছে, আর অনেক দোকানপাতি আছে, হ্যাঁ, বসার জায়গা আছে, অনেক স্যাক আছে এখানে, খাওয়া দাওয়ার বিক্রি হচ্ছে, বিচ স্যাক যেমন থাকে। কিন্তু দৃশ্যপট একটা অন্য ধরনের। আমরা কোয়ারিং বিচে ওই পাহাড়ের উল্টো দিকে ছিলাম, মাঝখানে পাহাড়ে চলে এসেছে, আর এখান থেকে একটা অন্যরকম দৃশ্যপট লাগছে। আর একটা জিনিস ভালো লাগছে, বর্ষাকালে এসেছি, পুরো গ্রিন চারদিকে, আকাশটা হালকা হালকা মেঘলা, আর সমুদ্র এরকম। আর আরাম্বল বিচে এসে কি পা ভেজাবো না? ভেজাবো না পা? তো চলো ভেজাই। জলটা কিন্তু ঠান্ডা বিশাল, বল বিশাল ঠান্ডা। ও এখানে, আর ওইখানকার জলটা বেশি পরিষ্কার লাগছিল, তাই না? আমার তো মনে হচ্ছে না না, ওইটা বেশি পরিষ্কার। কেন বলতো, ওখানে জলের ফেনাটাও বেশি ছিল। এইখানে যে বসার জায়গাগুলো আছে এগুলো কিন্তু চার্জেবল। ওই রেস্টুরেন্টগুলো যেগুলো আছে পেছন দিকে, তাদের ওখানে যদি খাওয়া দাওয়া করেন বা তাদের থেকে কোনো ফেসিলিটি নেন, তাহলে আপনি বসতে পারবেন, নচেত নয়। চলো চলুন আমরা ম্যান্ড্রিম বিচে যাই। গুগলে আমাদের দেখাচ্ছিল ম্যান্ড্রিম বিচ জাস্ট 8.9 কিলোমিটার মতন, কিন্তু এলাম কত 4 থেকে 5 কিলোমিটার, তাও না। আর আসার পথে একটা মঞ্জিনিসি কেক খেয়েছি আমরা। গুগলে স্যার ম্যাপে একটু গন্ডগোল দেখাচ্ছে। আপনারা গুগল ম্যাপ ফলো করবেন, কিছু কিছু রিজনাল বা পথ চলতি মানুষকেও, দোকানদারদেরও জিজ্ঞেস করে নেবেন। আর আমরা চলে এসেছি ম্যান্ড্রিম বিচ। দেখুন যাওয়ার পথটা হচ্ছে এরকম, আমাদের স্কুটারটা এখানে পার্ক করেছি। পার্কিংয়ের কোনো চার্জ লাগবে কিনা জানি না, আগের দুটো এতে 30 টাকা করে লেগেছিলো পার্কিংয়ের চার্জ। দেখুন এই বিচটা যাওয়ার পথটা কিন্তু অন্য ধরনের। কিন্তু ম্যান্ড্রিম বিচ যাওয়ার রাস্তাটা বেশ ভালো, দেখুন এরকম একটা লোহার সাঁকো মতন করা রয়েছে, আর এখানে একটা জলাভূমি মতন, আর সেটাকে পেরিয়ে আপনাকে বিচে যেতে হবে। দারুণ। এই আমরা তবে ম্যান্ড্রিম বা আরাম্বল এসে যেটা দেখতে পাচ্ছি, এখানে লোক কিন্তু স্নান করতে পারছেন, অর্থাৎ এখানে আপনি স্নান করতে পারবেন। আর এখানটাও ভিড় আছে, কিন্তু অত ভিড় নেই, হালকা ভিড়। লাইফ গার্ড যারা আছে তাদের এখানকার অফিস দেখতে পাচ্ছি। আর দ্বিতীয় কথা হচ্ছে 2-1টা স্যাক দেখতে পাচ্ছি, এখনও তো বর্ষাকাল বলে। আর কি, একই তো সমুদ্র, কিন্তু সেই বিচগুলোর এক একটার থেকে একটু আলাদা, তাই না বল? একটু আলাদা। যথারীতি আমরা জুতোটা খুলবো আর জলে পা ভেজাবো। ফটো তুলি না তুলি, পা ভেজাবই। জলটা ঠান্ডা। আমরা যখন সকালবেলা বেরিয়েছিলাম তখন বলা হয়েছিল 27 ডিগ্রি, ফিল লাইক 23-22 ডিগ্রি। এখন দেখুন আস্তে আস্তে 12:37 বাজে, এখন টেম্পারেচার দেখাচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। ঘামছি, কিন্তু খুব একটা কষ্ট হচ্ছে না বল, একদম যে খুব কষ্ট হচ্ছে সেরকম নয়। আমার মনে হয় এরকমই ওয়েদার থাকে, শীতকালে হয়তো একটু হয়তো থাকতে পারে, কিন্তু এরকমই ওয়েদার, খুব একটা গরম লাগছে না। আমাকে নিয়ে কখনো প্যারামিটার করবে না গরমে, কারণ আমি সবসময় ঘামি, শীতকালেও ঘামি, তাই না? আমি সিল্ক রুটে গিয়ে বরফের মধ্যে ঘেমেছিলাম, এখনও মনে আছে। এরকম ঠিক আছে। দু একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার না করলেই নয়, কিছু কিছু বিচের কিন্তু পার্কিংটা একটু দূরে, মানে কিছু কিছু দূরে, যেমন এই ম্যান্ড্রিম বিচের একটু নিচের দিকে নামতে হবে, এমন কিছু দূরে না, হয়তো 200 মিটার মতন হাঁটা, 250 মিটার হাঁটা। আর বিচগুলোতে বেশিরভাগ একটু দূরে পার্কিং করবেন, আর সেগুলো 30 টাকা করে আপনার চার্জ নেবেন। অবশ্যই কিন্তু পার্কিং এরিয়ায় পার্কিং করবেন, কেন এখানকার যে লোকাল যারা আছে তাদের আশেপাশে যদি পার্কিং বাঁচানোর জন্য আপনি করেন, গাড়ির কিন্তু ক্ষতি করে দিতে পারে। এটা আমাকে 2-1জন দোকানদার বললো। তো অবশ্যই পার্কিং লটেই পার্কিং করবেন, এটা খেয়াল রাখবেন। আর নেটওয়ার্ক মোটামুটি জিও ঠিকঠাক আছে, এয়ারটেলও ভালো, কোনো অসুবিধা নেই।
এই বীজটা ভালো লাগলো, আমি আরামবাগের থেকে ম্যান্ডারিন বীজটা ভালো লাগলো, বিশেষ করে আসার পথটা। হ্যাঁ, প্রত্যেকটা বীজই কিন্তু আলাদা আলাদা, বেশ ভালো। সবার নিজের আলাদা আলাদা একটা। হ্যাঁ, যেমন এখান থেকে একটা দুর্দান্ত ফটো তোলা যাবে, সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো ইনস্টাগ্রামে, এখানে তো করা যাবে না। 1:13 বাজে, আমরা এখনো ম্যান্ডারিন বিচের সামনে দাঁড়িয়ে আছি। এই দোকানে এলাম না, এই ম্যাডামজির কাছে আমরা একটা চা খেলাম, একটা কফি খেলাম, দুর্দান্ত কফিটা, চাটাও দুর্দান্ত, কফিটা রনি খাওয়া দাওয়া রিভিউ কেমন ভালো দেয়। কিরে রানি, কফিটা কেমন? আচ্ছা, আর চাটা দুর্দান্ত করেছে, দুর্দান্ত। আপনারা কোনো যদি ম্যান্ডারিন বিচে আসেন গোয়াতে, তার ঠিক উল্টো দিকেই হচ্ছে ওনার এই দোকান। চা আর কফি, অন্য খাবারগুলো আমরা চাখিনি, আমরা শুধু চা কফি খেয়েছি, দুটো দারুণ, খুব ভালো। ওর হাত কাঁপছে তবু চালাবে বলছে, কিছু হয়ে গেলে তোর বাবাকে কিন্তু আমি জবাব দেবো না, এই ভিডিওতে সাক্ষী রইলো, জোর করে বাইক নিয়ে নিয়েছে। ওর বাবা মা যেন দেখে ভিডিওটা, যা পরের বার থেকে তোকে পাঠাবে না, আবার লাদাখ যাবে। চল। হ্যাঁ, কাঁপছে না, এই অপমান এটা। আর এই দেখুন সমুদ্র উকি মারছে, আমরা এখন যাবো আসামে, উচ্চারণ করতে পারছি না, আসাম। আমরা পরবর্তী বিচে যাচ্ছি, আসামের বিচে। আর এই দিক দিয়ে যথারীতি সমুদ্র দেখা যাচ্ছে, আর আমাদের ব্লগ চলছে, ইনফরমেশন দিচ্ছি, বিভিন্ন বিচ ঘোরাচ্ছি, আমরাও ঘুরছি, চা খাচ্ছি, আপনাদের সঙ্গে দেখাচ্ছি, আপনারাও দেখতে থাকুন। ও টপ ক্লাস ভিউ, একদম টপ ক্লাস, সুপার, একদম সমুদ্রের পাড় দিয়ে আমরা স্কুটি রাইড করতে করতে যাচ্ছি, দুর্দান্ত, অসাধারণ, অনবদ্য। আমরা পৌঁছে গেছি আশমেম বিচে, এখন দেখা যায় পার্কিং কোথায়। যেটা দেখতে পাচ্ছি আশমেম বিচের দুধারে থাকার জায়গা এবং এখানে রেস্টুরেন্ট, বার বা ইত্যাদি প্রচুর আছে, প্রচুর অপশন, অনেক অপশন, স্কুটি রেন্টও পেয়ে যাবেন, দারুণ। আশমেম বিচে এসে গেছি, বেশিক্ষণ সময় লাগলো না ম্যান্ডারিন বিচ থেকে, ও 5 মিনিট মতন, 5 থেকে 7 মিনিট। জায়গাটা এরকম, প্রচুর রিসর্ট দেখালাম ওইখানে, একটু ঢুকে আসবেন, এখানে পিচের রাস্তা আছে, আর এখানে গাড়ি পার্কিং করতে পারবেন, এখানে বাইক রেখেছি। পার্কিং চার্জ নেবে কিনা যাই না, ম্যান্ডারিনে চার্জেস লাগেনি, এখানে চার্জেস লাগে কিনা দেখা যাক। চলুন, এখানে সিঁড়ি মতন আছে, যাই একটুখানি, দেখুন জাস্ট একটুখানি, এই যে বিচ, বিচেই পৌঁছে গেলাম। অবশেষে আমরা পৌঁছে গেছি আশমেম বিচে, এই হচ্ছে বিচ। আর আমরা ওই রাস্তা দিয়ে এলাম, এসে এখানে ভিডিওটা করা শুরু করছি। আর এই বিচটাও একটু আলাদা, যে বিচগুলো আজকে আমরা সকালবেলা থেকে আমরা ঘুরছি বিভিন্ন বিচে, আমি আর রনি, এটা একটু আলাদা। দেখুন এই বিচটার মধ্যে কিছু পাথুরের বিচ, একটু দেখুন পাথর আছে, দেখুন অন্য বিচগুলোতে আমরা পাইনি কিন্তু, মানে একটু রকি বিচগুলো। এরপরে আমাদের গন্তব্য হচ্ছে মানজিম বিচ, যেটা এইখান থেকে প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার মতন। আমরা মরজুম বিচের কাছে চলে এসেছি। তারা দেখুন এখানে মার্কেট এরিয়া, এখানে বিভিন্ন থাকার জায়গা, খাওয়া দাওয়ার জায়গা আছে, কোনো অসুবিধা নেই, আপনারা নিজেরাই চলে আসতে পারেন প্ল্যান করতে, কোনো ট্যুর অপারেটরদের লাগবে না। আচ্ছা, আর আমরা গুগল ম্যাপ দেখে আর স্থানীয় লোকদের জিজ্ঞেস করে করে যাচ্ছি, এই দেখুন মরজুম বিচের থেকে যাচ্ছি, কোনো অসুবিধা নেই। যেমন দীঘা পুরী যান, গোয়াতেও চলে আসবে, কাউকে দরকার নেই, দুজন আসতে পারলে খুব ভালো, খরচা বাঁচবে। ও রাস্তাটা দারুণ। বিভিন্ন বিচ ঘুরতে ঘুরতে 2:15 বাজে, সরি 2:16, আর আমরা মার্জিম বিচে এসেছি। আর এখানে স্কুটিটাকে পার্ক করেছি একটুখানি, জাস্ট আমি পার্কিং কেন দেখাচ্ছি, পার্কিং থেকে কতটা হাঁটতে হবে সেটাও জাস্ট আমরা তুলে ধরছি ভিডিওতে। এই হচ্ছে মার্জিম, স্নান করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এখানে অনেক বিচ স্যাক আছে, যেগুলোতে বিভিন্ন খাওয়া দাওয়ার পানীয় ইত্যাদি পাওয়া যায়, যথারীতি এখানে লাইফ গার্ড আছে। সমুদ্রের সঙ্গে একটা দুর্দান্ত ভিউ লাগছে, দেখুন স্পেকটাকুলার ভিউ। চলুন ওই ভিউটা একবার ক্যাপচার করি আমার ক্যামেরায়, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো এই ভিডিওতে। খুব দারুণ দারুণ ছবি তুললো, আর রনিও খুব কেতা মেরে ছবি তুলেছে। বাপরে, কেতা মারছে না, ওর ইনস্টাগ্রামটা ফলো করবেন, ওর ফলোয়ার বাড়ছে না। বল তোর ফলোয়ার, তোর ইনস্টাগ্রাম আইডি কি বল? it's_Ronnie45। কেন বলুন তো? 45 রোহিত শর্মার বিগ ফ্যান।
চল বাই বাই বলে আমরা পরবর্তী বিচের দিকে এগিয়ে যাই। আমাদের পরবর্তী গন্তব্য যে সাপোরা ফোর্ট, যেটা মানঝিম যে বিচ আছে সেখান থেকে ওই 5 কিলোমিটার মতন গুগল বলছে, 15 মিনিট সময় দেখাচ্ছে স্কুটিতে। অবশ্যই রাস্তা ট্রিমেন্ডাস, দারুণ। আমরা কালকে প্রায় 350 টাকা মতন পেট্রোল ভরেছি, করে আমরা মাঠগাঁও থেকে চলে এসেছি এই নর্থ গোয়াতে, সেটা প্রায় 39 কিলোমিটার। তারপর তো আজকে সব ঘুরছি এখনও, আজকে কিছুটা পেট্রোল ভরে নেবো। কতটা ভরবো সেটা ব্লগে বলবো। এখনও চাপড়া ফোর্ট পৌঁছতে আরও এখনও 3.5 কিলোমিটার মতন বাকি। রাস্তায় আমরা কিছুক্ষণ দাঁড়ালাম, পেট্রোল নিলাম ওই 270 টাকা মতন, আর এখানে পেট্রোলের দাম হচ্ছে 96 টাকা করে লিটার। এখন বাজে প্রায় 3:30। আমরা চাপড়া ফোর্টে এসে ওখানে বাইকটা পার্কিং করলাম, করার জন্য 20 টাকা করে নিল। আর এই দিকে যেতে হবে, কতটা হাঁটতে হবে সেটা আমি জানি না, চলুন। আমরা স্কুটিটা পার্কিং করার পর এখান থেকে 120টা সিঁড়ি চড়তে হবে। 120টা সিঁড়ি করে ব্যাপার না, কোনো ব্যাপার নো স্যার। চল। 3 দিন ধরে তো জিম হচ্ছে না, হাঁপিয়ে যাচ্ছে 120খানা সিঁড়ি উঠতে উঠতে। আর এরকম ভিউ, আর আমরা উঠছি। কি বলছিস বল, লেগস বাকি আছে? স্যার লেগস মারছি তো। জিমে আবার কি দাম? আপনারা যারা জিম করেন তারা জানেন যে প্রতিদিন আলাদা আলাদা প্রতিটা বডি অনুযায়ী তার সেশন থাকে, তো লেগস একদিন থাকে। তো আজকে লেগসেরই ব্যায়াম চলছে আমাদের। হাঁপিয়েছে আসলে, গরমটার জন্য আরও হাঁপানি লাগছে। ওই জায়গাটা ছিলাম আমরা, ওই যে ওইখানটা ছিলাম, ওখান থেকে উঠে এসে। আর ভিউ এরকম। পৌঁছে গেছি, 120টা স্টেপ হয়ে গেছে। আর ছাওয়ায় চলে এসেছি। আগের এপিসোডে পূর্ণ করেছিলাম 11 বছরের সাপ মুক্তি, সেটা হচ্ছে দেখেছিলাম দুধসাগর ওয়াটারফলস, চেন্নাই এক্সপ্রেস থেকে অমরাবতী এক্সপ্রেসে। আর আজকে আরেকটা ইচ্ছা পূরণ হচ্ছে। সালটা ছিল 2001, সিনেমা এসেছিল দিল চাহতা হে, অভিনেতা ছিল আমির খান, আমার অন্যতম ফেভারিট, অক্ষয় খান্না আর সাইফ আলী খান। আর এখানেই সেই 3 বন্ধু মিলে গল্প করছিল, করতে করতে বলছিল সব বন্ধু পারলে বছরে একবার করে গোয়া আসবে। আসবো। তখন অক্ষয় খান্না একটা দুর্দান্ত উত্তর দিয়েছিল, বছরে তো একবার দূর কথা, হয়তো বহু বছর লেগে যাবে এরকম ট্যুর প্ল্যান করতে। এরকম কিছু একটা উত্তর দিয়েছিল, হিন্দিতে বলেছিল। আর দূরে একটা কোনো নৌকা দেখিয়েছিল। আজ এখানে এসে আমি সেই মেমোরিটাই রিভিল করছি। গল্প তো অনেক শুনলাম, এবার একটা টপ ক্লাস ভিউ দেখাই, দেখুন তাহলে। আমি আর রনি এখনো চাপোরা ফোর্টে দাঁড়িয়ে আছি। এটা আরেকটা দিকে চলে এসে, যেখান থেকে অন্যরকম একটা স্পেকটাকুলার ভিউ পাওয়া যাচ্ছে। জাস্ট দেখুন, তারপর আমি বলছি। জাস্ট ওয়াও, ট্রিমেন্ডাস, একদম টপ ক্লাস। এই দেখুন। আচ্ছা একটু আপনাদের বলি, এটা হচ্ছে চাপোরা নদী, আর এটা হচ্ছে আরবিয়ান সি। এই জায়গাটা মোহনা কিন্তু, যেখানে এসে নদীটা সমুদ্রে পড়ছে। আর এখান থেকে ভিউ অনবদ্য, অসাধারণ, আর আমার ভাষায় টপ ক্লাস। চাপোরা ফোর্ট থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আর গোয়াতে আসলেই কি চাপোরা ফোর্ট আসতেই হবে, অবশ্যই আসতে হবে। আর এখানে চাপোরা ফোর্ট থেকে যাওয়ার আগে বলে দিই, এখানে কোনো এন্ট্রি ফি লাগে না। চলুন আমরা বেরিয়ে যাই এক সোজা পার্কিংয়ে। চাপোরা ফোর্ট থেকে আমরা ভ্যাগাটার বিচে চলে এসেছি, বেশিক্ষণ লাগেনি। দারুণ লাগছে। প্রত্যেকটা বিচই অনন্য। আর এই যে চাপোরা ফোর্ট, ওই যে ওপরে, ওখান থেকে আমরা দেখছিলাম দুর্দান্ত একটা স্পেকটাকুলার ভিউ ওপর থেকে। আর নিচে এটা ভ্যাগাটার, একটু রকি বিচটা, একটু পাথুরে বিচ এটা।
দেখুন প্রচণ্ড পাথুরে, ফলে এই বীজটা একটু অনন্য। পাঁচটা 16 বাজে, আজকে আমাদের লাঞ্চ করা হয়নি। আর সত্যি কথা বলছে, টুকটাক খিদে পেয়েছিল, টুকটাক খেয়েছি, কখনো চা, কখনো পাইনঅ্যাপেল, আর কী কী খেয়েছি মনে নেই, কিন্তু লাঞ্চ করা হয়নি। আর মনে হচ্ছে এবার লাঞ্চটা করতেই হবে। দুর্দান্ত ঘুরছি আমি আর রনি গোয়াতে। একটা জিনিস আমার খুব বদভ্যাস, যেটা বলুন আমার সঙ্গে যারা আছে তাদেরও এটা হয়ে যায়, সেটা হচ্ছে যখন আমি ঘুরতে বেরোই না, দুটো জিনিস একদমই আমার মানে উল্টোপাল্টা হয়ে যায়। একটা হচ্ছে খাওয়া, আর একটা হচ্ছে ঘুম। ঠিকঠাক ঘুমোনো হয় না, সকাল সকাল বেরিয়ে যাই, দেরি করে ঘুমোই, আবার সকাল সকাল বেরিয়ে যাই। আর খাওয়ার ক্ষেত্রে তো কোনো ঠিক থাকে না, খিদে পেলেও সেটাকে মানে অমিট করে দিই, মানে আগে ঘোরাটাই মুখ্য হয়ে যায়। এটা একদমই করা উচিত না। কিন্তু আমার ক্ষেত্রে, আমি ছোটোবেলায় আমার ঠাম্মা একটা কথা বলতো, যেটা আমি এখনও খুব মেনে চলি, আহার আর নিদ্রা যত বাড়াবে ততই বাড়বে। তার মানে এই না আমি ইচ্ছা করে এটা খাওয়া দাওয়া করছি না বা ইয়ে না, কিন্তু আমি ঘুম আর খাবার মানে আহার একটু কমই করি। হয়তো আমার শরীর দেখে বোঝা যায় না, কিন্তু সত্যি কথা বলছি আমি দুটো খুব কমই করি। যাই হোক, চল বেরিয়ে যাই, এবার একটু খাওয়া দাওয়া করতেই হবে, তাই না? রনির অবস্থা খুব শোচনীয়, আর মনে হয় আমার সঙ্গে আর আসবে না। চ 5:30 বাজে, বাগোটার বীজ থেকে আমরা এসেছি এখন লাঞ্চ করতে। 5:30। ডাল তরকা দিয়েছে 180 টাকা, এই হচ্ছে ডাল তরকা। আর এটা দেখুন এইখানে গিয়ে স্টপ হয়ে যাচ্ছে, এখানে গিয়ে স্টপ হয়ে যাচ্ছে এখানে। এবার এর ডেপ দেখুন কিছুই নেই। আর এই রুটিগুলো 30 টাকা করে, সেটা হতে পারে, কিন্তু ডাল তরকা এইটা বালতিটা কিন্তু এত দূর নয়, কিন্তু এইখানে গিয়ে এই যে চামচটা যত দূর যাচ্ছে দেখুন এত দূর। তো রনি বলছে এটা স্ক্যাম, তাই তো? স্ক্যাম তো স্ক্যাম। গোয়াতে এসে কিন্তু খাবার দাবারের দাম প্রচণ্ড, মানে প্রচণ্ড বললেও কম বলা হবে, তাই তো? খাওয়া দাওয়া ছাড়া সব কিছু ঠিকঠাক, কিন্তু অপশন আছে, অপশন আছে। স্ট্রিট ফুড, স্ট্রিট ফুড, সেটা আবার কালাঙ্গুর যেটা আমরা যেখানে আছি ওইখানটা, ঠিক আছে? যেখানে যেমন সেখানে এখন খেয়ে যেমন খিদে পেয়েছে। গোয়াতে আসলে এদের অনেক ব্রাঞ্চ পাবেন, এখানে আমরা আজকে লাঞ্চ করলাম 5:30টার সময়। খাওয়া দাওয়া ঠিকঠাক, কিন্তু দাম অত্যাধিক বেশি। আমরা সারা গোয়াতেই এরকম খাওয়া দাওয়ার দাম। যাই হোক, আমাদের আরও 2-3টে জায়গা দেখা বাকি আছে। এখনও দেখুন প্রায় 6টা বাজে, কীরকম আলো দেখুন। কিছু করার নেই, ভারতবর্ষের একদম পশ্চিম দিকে অবস্থিত গোয়া, ভারতের অন্যতম ক্ষুদ্রতম রাজ্য। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে কোথায়? পাড়া রোড। চলো, ওখানে কি করতে যাবে রনি? ছবি তুলতে যাবে, বুঝুন। গোয়াতে এসছে কি করতে? ছবি তুলতে, ছবি তুলতে। ইনস্টাগ্রামে পোস্ট করবো, তাই ফলোয়ার কমে যাচ্ছে। চলো বেরিয়ে চলো। এই সেই পাড়া রোড, রনির আবদারে এখানে আসা হয়েছে। ও ইনস্টাগ্রামে এত রিলস দেখে না, রিলসের জন্য এত ভাইরাল। এই যে আমার তো এমন কিছুই মনে হচ্ছে না। যাই হোক, রনির আবদারও শোনা উচিত। আমার মনে হয় এর থেকেও ভালো ভালো জায়গায় আমি গিয়েছি। আমাদের বসিরহাটের ওদিকে একটা জায়গা আছে আন্দুল পোতাপড়ে, দারুণ, ফ্যান্টাস্টিক, টপ ক্লাস। যাই হোক, ঠিকঠাক এখানে জাস্ট ফটো তোলার জন্য। গোয়াতে আসলে অবশ্যই আসবেন পাড়া মাদানি বলে যে জায়গাটা আছে এইখানে। এই জায়গাটা জাস্ট এই রোডটাই হচ্ছে ফেমাস। বিভিন্ন বলিউডের সিনেমা শুটিং হয়েছে, আর ফেমাস অনেক সিনেমাই শুটিং হয়েছে। সবচেয়ে বড় যেটা হিট, মানে সবচেয়ে বড় যে স্টার এখানে শ্যুট করে গেছে সেটা হচ্ছে আমাদের কিং খান, আর যেটা হচ্ছে ডিয়ার জিন্দেগি সিনেমার শুটিং হয়েছিল এখানে। আর এছাড়া মার্ডার সিনেমা বহুদিন পুরনো, প্রায় 20 বছর পুরনো, তার শুটিং হয়েছিল। আরও অনেক কিছু সিনেমার শুটিং হয়েছিল, সেগুলো একজন বললো, নামগুলো আমার মনে নেই। দুর্দান্ত সব ছবি তুললাম, দুর্দান্ত রিলস বানালাম। আর এই রিলসগুলো দেখতে হলে trendy_traveler 1 2 3 অবশ্যই ফলো করতে হবে। এছাড়া কোনো যদি আমার মূল্যবান মতামতের দরকার হয় বা আপনাদের কোনো সাজেশন থাকে, অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন। আর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি পাড়া মাদানি থেকে।
এবার যাব হচ্ছে ক্যান্ডোলিন বিচ। আর ক্যান্ডোলিন বিচ এখান থেকে প্রায় 8 কিলোমিটার মতন দূরত্বে, সময় দেখাচ্ছে 20 মিনিট মতন, অবশ্যই স্কুটিতে। আর 1 কিলোমিটার বাকি আমাদের ক্যান্ডোলিন বিচ। এখন বাজে হচ্ছে 7টা, তাও এখনো দিনের আলো আছে দেখুন। আর আমার তো মনে হয় গোয়ায় দিন শুরু হয় সন্ধ্যের পর। চলুন যাওয়া যাক ক্যান্ডোলিন। এখন বাজে 7:13, এখনো দেখুন আলো আছে আকাশে। আর আমরা ক্যান্ডোলিন বিচে ওইদিকে গাড়িটা মানে আমাদের স্কুটিটা পার্ক করলাম। পার্কিং চার্জ নিল সবচেয়ে বেশি 50 টাকা। না স্যার, এতেও তো 50 টাকা। কোথায়? ও পাড়া রোডে। চলুন ক্যান্ডোলিন বিচে যাওয়া যাক। ঢোকার পথে ক্যান্ডোলিনে প্রচুর দোকানপাট আছে, প্রচুর। আর আজকে সানডে বলে আজকে সব দোকানপাট একদম ভরপুর ভিড়। অন্ধকার হয়ে গেছে এখানটা। বিজয়ের কাজে চলে গেছি। পার্কিং থেকে বেশি করে হাঁটা না, 50 মিটার, 50 থেকে 60 মিটার হাঁটা। রনি একটা কাজের কথা বলেছে, সেটা বলেছে এই ক্যান্ডোলিন বিচে এসে একটু পুরী ফিল হচ্ছে। একদম ঠিক কথা বলেছে, একদম ঠিক কথা, যেটা ওর অবজারভেশন। অনেকটা পুরীর মতনই লাগছে দেখুন একদম। কিন্তু পুরীর বিচগুলোতে লাইট দেওয়া থাকে বাইরে, এখানে একদম অন্ধকার, ঠিক আছে। কিন্তু একটা জায়গায় শুধু পুরীর থেকে ডিফার করছে, ওই দূরের দেখুন, ওই দূরের যে জায়গাগুলো আছে, একটু জাস্ট জুম করে দেখাই আপনাদের। এই দেখুন এইগুলো একটু আলাদা দেখাচ্ছে। এখানে একটু পাহাড় মতন আছে, জঙ্গল মতন আছে, একটু আলাদা। না তো এইখানটা জাস্ট পুরীর মতনই। তো অন্যান্য বিচগুলি সকালবেলা থেকে যারা আমরা ঘুরে আসছি, প্রত্যেকটা বিচ প্রত্যেকটার থেকে অনন্য, ঠিক আছে। এই বিচ থেকে আমরা ক্যান্ডোলিনকে পুরীর বিচের সঙ্গে আমরা সিমিলার পেয়েছি। আর সমুদ্র যথারীতি উত্তাল, দারুণ, ফ্যান্টাস্টিক, একদম টপ ক্লাস। ক্যান্ডোলিন বিচও দেখা হয়ে গেল, সন্ধ্যে হয়ে গেছে। এবার রনি বলছে কোথায় যাবে? কোথায় যাবি? হোটেলে যাব, ফ্রেশ হব, চেঞ্জ করব, হ্যাঁ, টিটোস লেন যাব। টিটোস লেন যাবে করে আজকের মতন ব্লগ শেষ করব। তাহলে আমরা এবার হোটেলে যাই, হোটেল থেকে তারপর টিটোস লেন। আপাতত এখান থেকে আগে হোটেলে যাই। বাইকটা এখানে পার্ক করলাম। এখানে বাইকে পার্কের চার্জ ছিল 50 টাকা, টিটোস লেনের একদম শেষে এসে। আর এই হচ্ছে টিটোস লেন, রনির আবদারে আসা, এটা রনির চয়েস, বলবি না। আমরা দুজন হাঁটছি টিটোস লেন দিয়ে। এখানে বিভিন্ন রেস্টুরেন্ট, স্পা, নাইট ক্লাব এইসবই আছে। মানে গোয়া বলতে যেটা বুঝি আমরা, জাস্ট সেটাই, একটা কালারফুল ব্যাপার সব কিছুতে। দেখুন মিউজিক, টিটোস লেনে এসে আর কিছু করাচ্ছি না, একটা ফিশ স্পা করাচ্ছি। এর চার্জেস কে 100, 150 আমি বলেছি 100, তো রাজি হয়ে গেছে। আর ये क्या फीस है? क्या डॉक्टर फीस है? कुछ खतरा नहीं होगा ना? क्या पा डाल दूं? টিটোস লেনে এসে ফিশ স্পা, এই দেখুন। ও ভয় লাগছে। সুসুই লাগছে, ফিসপা করতে গেছিলাম, করিনি। এত সুসুই লাগছে, করছি না। টিটোস লাইনে এসে কিছু খেলাম না। ঘুরতে ঘুরতে কি খাবো করতে করতে টিটোস লাইন থেকে এই দই ফুচকা এরকম 6 পিস 85 টাকা। পানিপুরি, আবার রনি বলছে পানিপুরি। একটা খাই দেখি, দাঁড়া। ভুজিয়া দিয়েছে ভরে ভরে। দুর্দান্ত, টপ ক্লাস। কেমন? কিছুক্ষণ এখানে ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরির পর আমরা চলে যাব কালাঙ্গুটের কাছে একটা রেস্টুরেন্টে। রাত্রিবেলা আমরা অর্ডার দিয়েছি একটা ভেজ সুপার থালি, যার মধ্যে এগুলো আছে, পনির আছে, ডাল মাখনি আছে, আচ্ছা এটা একটা ছোলের কিছু একটা আছে আইটেম,
আচ্ছা, রায়তা আছে, একটা মিষ্টি দিয়েছে, দুটো তন্দুরি রুটি দিয়েছে, পাঁপড় দিয়েছে, ভাত দিয়েছে। আর এটা থালি, কিন্তু একটা জিনিস খুব ভালো যে আমাকে একটা থালি দিয়েছে, আমরা এটা শেয়ার করতে পারবো। এটার দাম 360, আর ফলে আমরা দুজন ভাগ করে খেতে পারবো, কারণ আমাদের পেট ভর্তি। একটু আগে ফুচকা খেয়েছি, আর এমনি আজকে লাঞ্চ আমাদের অনেক লেটে করা হয়েছে, তাই জন্য। তো এই খাওয়া দাওয়া করে গুড নাইট। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।